অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজা মনি পর্ব 5-5 অগ্নি এগিয়ে যাবে তার আগেই ফাট করে আওয়াজে একটা বুলেট তার বাহুর ভিতরে ভেদ করে যায়। বুলেট ছিন্ন করে যায় মাংসপেশি। রক্ত ছিটকে পড়ে নির্জন রাস্তায়। বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে। অগ্নি হাত চেপে ধরে সেখানে দাঁড়িয়ে যায়। ইয়ানা চেঁচিয়ে ওঠে। সবাই কেমন স্তব্ধ হয়ে যায়। অগ্নি ক্ষতস্থানে হাত চেপে ধরে। চোখে অনল দাউ দাউ করে জ্বলছে। আত্মাই আবার বন্দুক তুলে তাক করে অগ্নির দিকে। এইবার সে হাসে এমনভাবে যা এক বিকৃত হাসির রূপ নেয়। অগ্নি তখনও দাঁড়িয়ে কিন্তু মাথা নিচু নয়, গর্জন অবধারিত। ইয়ানা কান্না মিশ্রিত ভাঙ্গা আওয়াজে বলে, না প্লিজ, বন্দুক নামিয়ে রাখুন। অতাতীয়র ভয়ঙ্কর আর বিকৃত হাসি। অগ্নির বাহুতে বুলেটের ক্ষতস্থান থেকে টপকে লাল তরল গড়িয়ে পড়ছে, অথচ চোখে এক ফোঁটা ভীতির ছায়া নেই, শুধু গা এক গম্ভীরতা। ঠিক তখনই আচমকা সেই লোকটা লাফিয়ে উঠে দাঁড়ায়। উচ্চস্বরে একটি যন্ত্রণাবিদ্ধ চিৎকার ছুটে আসে তার মুখ থেকে। কারণ তার গোপন স্থানে ইয়ানার ছোড়া লাথি গিয়ে লাগে সজোরে। সামান্য সময়ের জন্য হলেও সে ব্যথায় কুঁকড়ে যায়। শরীরটা খানিকটা হেলে পড়ে। এই সুযোগেই ইয়ানা বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে। লোকটার হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার সর্বশক্তি প্রয়োগ করে। তার চোখে তখন ভয় নয়, ছিল এক রকম উন্মাদ সাহস। ইয়ানার ঠোঁট থেকে ঝরে পড়ে জলে উঠা শব্দগুলো। তোদের দুর্বল জায়গা ওই হচ্ছে এইটা। সামান্য আঘাত করব আর তোদের সব শক্তি শেষ। ধস্তাধস্তি শুরু হয়। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা যেন সেদিন নির্দয়। ইয়ানার হাত ছুঁয়েও বন্দুকটা ধরা দিল না। অতাতীয় আবার ঘুরে দাঁড়ায়। এবার আরেক স্তরের হিংস্রতায়। এক হাতে ইয়ানার চুল মুঠি করে ধরে তাকে পেছনে টেনে নেয়। আর মুখ থেকে বেরিয়ে আসে অশ্রাব্য, ঘৃণ্য গালিগালাজ। তার চোখে তখন নরকের আগুন আর হাতে বন্দুক। অগ্নি দাঁড়িয়ে আছে। নিঃশব্দ, কিন্তু চোখে সেই নিঃশব্দ তাণ্ডবের রক্তিম রূপ। তার দৃষ্টি ক্ষণে ক্ষণে ছুটে যাচ্ছে ইয়ানার কাতর মুখের দিকে। আবার ছুটে যাচ্ছে সেই বিকৃত মুখ লোকটার বন্দুকধারী হাতে। লোকটার আরেক হাত তখন ইয়ানার বাহু চেপে রেখেছে। কোনো ভাঙা পুতুলকে ধরে আছে। আর বন্দুক তার চোখে মুখে শাসনের হুমকি হয়ে তর্জন করছে। পাশে রুয়ানা কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে কান্নায়। তার শিশুকণ্ঠে আতঙ্কের ধ্বনি আকাশের নীরবতাও বিদীর্ণ করে। সুমু শিশুদের বুকের মধ্যে চেপে ধরে রেখেছে। তাদের শরীর দিয়েই রক্ষা করতে চায় সেই ভয়াবহতার হাত থেকে। তার গলা শুকিয়ে আসছে। ঠোঁট কাঁপছে অসম্ভব। মুখের রেখাগুলোতে জমে আছে মৃত্যুভয়ের ছায়া। শিখা চৌধুরী এক হাতে মাটির পাথর তুলে নিয়ে দীপ্ত হাতে ছুঁড়ে মারতে যাবে, এমন সময় অগ্নি নিঃশব্দ কিন্তু 2-1 না সূচক ইশারা দেয়। সে থেমে যায়। অবাক চোখে তাকিয়ে থাকে অগ্নির দিকে, সেই দৃষ্টিতে কেবল প্রশ্ন, কেন থামালে? এই বিভীষিকাময় মুহূর্তে কেন্দ্রস্থলে এসে পৌঁছায় অরিদ ও মীরা। গাড়ি থামিয়েই 1 সেকেন্ডের মধ্যেই তারা জাহান্নামের এক খণ্ড দৃশ্য দেখে শিউরে ওঠে। ইয়ানা তখনও ধস্তাধস্তি করছে সেই লোকটার সঙ্গে। এক অসম যুদ্ধ। মীরা ছুটে যেতে চায় ইয়ানার দিকে। অরিদ এগিয়ে যায়, অগ্নির রক্তাক্ত শরীর দেখে শিউরে উঠে। কিন্তু আগুনের মতো ঝলকে ওঠা অগ্নির চোখ দুজনকেই থামিয়ে দেয়। ইশারা বুঝতেই অরিদ আর মীরা দুপা পিছিয়ে যায়। সবাই থমকে থাকে। কেউ এগোতে পারছে না। কেউ পিছোতে পারছে না। সময় থেমে গেছে। কেবল বাতাসে ভেসে বেড়ায় আতঙ্কের গন্ধ। বন্দুকের হুমকি, এক নিঃশব্দ হুমকি। অরিদ অগ্নিকে রক্তাক্ত অবস্থা দেখে আঁতকে উঠে। ভাইয়া, তোমার শরীর থেকে অসম্ভব রক্তক্ষরণ হচ্ছে। মনিকে না বাঁচিয়ে দাঁড়িয়ে আছো কেন এখানে? ফোঁটায় অন্তর্জালার প্রলয় নৃত্য করছে। তার মুষ্টি এতটাই কঠোর যে শিরাউপশিরাগুলো বেদনার চিৎকার করছে। চোখে ছিল আগ্নেয় প্রতিজ্ঞার নিষ্ঠুর দীপ্তি। বারবার দৃষ্টি ছুটে যাচ্ছে ইজানার বাহুতে গেঁথে থাকা সেই অপবিত্র স্পর্শের দিকে। অপরাধ যার মীমাংসা কেবল মৃত্যু হতে পারে। সেই স্পর্শ যা অগ্নির কাছে এক অনুচারিত যুদ্ধ ঘোষণা। তীব্র রক্তক্ষরণ, মাথা ঝিমঝিম করা ক্লান্তি। কোনো কিছুই তাকে স্তব্ধ করতে পারল না। সে এগিয়ে যায় নীরবতার ভেতর দিয়ে, এক নিষ্ঠুর ঝড়ের মতো। কোনো ঘোষিত প্রতিশোধ নয়, বরং এক বোধহীন আর নির্মম শীতলতা যা নিঃশব্দে গ্রাস করে। লোকটা তখনও ইয়ানার সঙ্গে ধস্তাধস্তিতে ব্যস্ত। অগ্নি এক নিঃশ্বাসে তার সামনে পৌঁছে যায়। কোনো পূর্বঘোষণা ছাড়াই আচমকাই তার লৌহকঠিন হাত ছায়ার মতো উঠে এসে গেঁথে যায় লোকটার কণ্ঠনালীতে। সে মুহূর্তে অগ্নির চোখে কোনো ক্ষোভ নেই। কোনো রকম চিৎকার নেই। হুঙ্কার তো দূরের কথা। কেবল এক অন্ধকার নির্বিকারতা। মৃত্যু তার ছায়াসঙ্গী হয়ে অগ্নির আঙুলের ডগায় নেমে এসেছে। লোকটা ছটফট করে উঠে। কণ্ঠনালী চেপে ধরা অবস্থায় বাতাসের জন্য হাঁসফাঁস করে, কিন্তু কোনো আওয়াজ বের হয় না।
অগ্নি তখন ভারী, নিঃসীম এক শীতল কণ্ঠে। কণ্ঠনালী চেপে একদম শান্ত আওয়াজে বলে, বলেছিলাম স্পর্শ করিস না। হাতের স্পর্শ যাতে না লাগে আমার স্ত্রীর গায়ে। তোর হাতটা শকুনকে দান করে দেওয়া উচিত। নোংরা জিনিস শকুনের বড্ড প্রিয়। তার কণ্ঠে কোনো চিৎকার নেই। ছিল কেবল এক অমোঘ সত্যের ঘোষণা যা উচ্চারিত হয় নীরবতার মধ্যেও বজ্রের মতো প্রতিধ্বনিত হয়। এই ছিল অগ্নি। যন্ত্রণার মাঝেও স্থির তবু ধ্বংসের পূর্বাভাসে দগ্ধ এক পুরুষ। ইয়ানা অগ্নিকে দেখে পিছিয়ে যায় কিছুটা। মীরা ইয়ানাকে নিজের কাছে নিয়ে আসে। রুয়ানা এগিয়ে এসে ইয়ানাকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো তো আপু? কিছু হয়নি তো তোমার? আমি একদম ঠিক আছি। চিন্তা করিস না তোরা। অগ্নির হাত তখন সেই বিকিত লোকটার কণ্ঠনালীতে এমনভাবে গেঁথে আছে। লোকটার চোখ ধীরে ধীরে উল্টে যাচ্ছে। সাদা অংশে জেগে উঠছে মৃত্যুভয়ের ছায়া। মুখ হা করে আছে। ভিতরের জিহ্বা কাঁপতে কাঁপতে বেরিয়ে আসতে চায়। কিন্তু কোনো শব্দ, না আর্তনাদ, না সাহায্য, কিছুই বের হয় না। সে প্রাণপণে চেষ্টা করে দম নিতে। ব্যর্থ দেহটা ছটফট করে ওঠে। এক চূড়ান্ত প্রয়াসে লোকটা তার হাত উঁচিয়ে আঘাত হানে ঠিক অগ্নির সেই রক্তাক্ত স্থানে, যেখানে আগেই গুলিবিদ্ধ হয়েছে সে। মুহূর্তেই অগ্নির মুখ বেঁকে যায় ব্যথায়। একরকম চাপা আর্তনাদ বেরিয়ে আসে ঠোঁট ফাঁকে। ঠিক যেমন গ্রিলের নিচে ঢাকা গ্যাসের শিখা হঠাৎ জ্বলে উঠেছে। তার কপালের রগগুলো লাল থেকে গা নীল হয়ে উঠতে থাকে। শিরায় শিরায় চাপ তৈরি হয় অসহ্য রকমের। তবুও অগ্নি সেই লোকটাকে এক মুহূর্তের জন্যও ছাড়ে না। রক্ত, ব্যথা, ক্ষয় এসব তার কাছে তুচ্ছ। কারণ সেই অপরাধটা স্পর্শ করেছে তার হৃদয়ের গভীরতম ক্ষতস্থানকে। তার বুকে স্পর্শ করেছে। অগ্নি পিছন থেকে লোকটার একটা হাত চেপে ধরে। তারপর এক তীব্র মোচড় দিয়ে হাড় ভেঙে দেয় এক ঝটকায়। কড়কড় করায়াহ। হাতের হাড় চূর্ণ হয়ে যাওয়ার সেই ভয়ানক শব্দ কানে গিয়ে বিদ্যুৎ খেলে দেয় আশেপাশের সবাইকে। লোকটা এক গগনবিদারী চিৎকারে ফেটে পড়ে। সেই চিৎকারে চারপাশের নির্জনতা ভেঙে যায়। অদূরেই থাকা কিছু কুকুর আর পাখিরাও আচমকা চঞ্চল হয়ে ওঠে। যারা এতক্ষণ লুকিয়ে কিংবা দূরে দূরে দাঁড়িয়েছিল, তারাও এখন স্পষ্ট দেখতে পায়। অগ্নি তখনও শান্ত মুখে, দৃষ্টি কঠোর, নিঃশ্বাস ভারী করে লোকটার মুখ চেপে ধরে। মুখে কোনো শব্দ না করে তাকে টেনে নিয়ে যায় পাশে থাকা একটা বন্ধ ও পরিত্যক্ত কক্ষে। তার প্রতিটি পদক্ষেপে জমাট বাঁধা প্রতিশোধ। ঠোঁট দুটো চেপে ধরে রাখা। চোখের মণিতে বিকেল পড়া সূর্যের মতো রক্তরঙের দীপ্তি। তখনই পিছন থেকে এগিয়ে যায় ইয়ানা। চোখে পানি গড়াগড়ি খাচ্ছে। ভয় আর অস্থিরতা নিয়ে ছুটে যেতে চায় অগ্নির দিকে। কিন্তু হঠাৎ করেই সেই ঘরে গর্জে ওঠে এক বিস্ফোরণতুল্য হুঙ্কার। একটা পিঁপড়া ও যাতে প্রবেশ না করে। অগ্নির কণ্ঠে সেই মুহূর্তে কোনো মানবিকতা ছিল না। ছিল কেবল গর্জন, আগুনের ধ্বনি আর পুরুষত্বের নিরঙ্কুশ রুদ্রতা। সেই স্বর দেওয়াল কাঁপিয়ে দেয়। বাতাস জমে যায়। পাখিরা উড়ে যায় আশপাশ থেকে। তার সেই হুঙ্কারে ইয়ানার পা থমকে যায়। চোখ ভিজে ওঠে। ঠোঁট কামড়ে ধরে শক্তভাবে। কিন্তু কিছু বলতে পারে না। ইয়ানা দাঁড়িয়ে থাকে। স্তব্ধ হয়ে যায় অগ্নির সেই রহস্যময় কণ্ঠে। অগ্নিবদ্ধ রুমটাতে প্রবেশ করতেই 4-5 জন গার্ড আসে আরিফের সাথে। আরিফ কোনো দিকে না তাকিয়ে অগ্নির দেওয়া ঠিকানা অনুযায়ী চলে যায় সেই বিশাল বদ্ধ রুমে। বাড়িটা অনেক পুরনো। কেউ না থাকায় পাশে প্রচুর নোংরা পরিবেশ। আর বাড়ির নিচের খোলা স্থানটাই পথশিশুদের রাত কাটানোর স্থান। ইয়ানার ভয়ে রক্ত জমে যাচ্ছে। কি হবে ভিতরে এখন? লোকটাকে কি করবে? লোকটা অপরাধ করেছে, কিন্তু তাই বলে কি এতটা কঠিন মৃত্যু? অগ্নি লোকটাকে কোনো কিছু দিয়ে বাঁধে না। এতক্ষণ লোকটার সাথে অগ্নির অনেক ফাইট হয়েছে। অগ্নির ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। কিন্তু তার 2টা ঘুষিতেই মাটিতে লুটিয়ে পড়ে লোকটা। অতাতীয়র মুখ থেকে অনর্গল রক্ত বমি হচ্ছে। গার্ডরা ভিতরে প্রবেশ করলে তাদেরকে ইশারা করে কাঙ্ক্ষিত জিনিসটা দেওয়ার জন্য।
কালো হুডি পরিহিতা একজন গার্ড বক্স থেকে একটা দাঁড়ালো ছুরি বের করে অগ্নির হাতে দেয়। অগ্নি ধারালো দৃষ্টি দিয়ে লোকটার দিকে তাকায়। কোনো শব্দ ছাড়া লোকটা কিছু বুঝে উঠার আগেই দেহ থেকে হাত আলাদা করে দেয়। লোকটা ব্যথায় শব্দ করে চিৎকার করতেও পারছে না। ততক্ষণে মুখ বেঁধে দেওয়া হয়েছে। শুধু মেঝেতে শরীর ছেড়ে দিয়ে পাগলের মতো ছটফট করছে। রক্ত রাঙ্গা হয়ে গিয়েছে নোংরা মেঝেটা। শুধু একটা হাত কাটা হয়েছে। যে হাত দিয়ে ইয়ানার বাহু চেপে ধরেছিল সেটা। অগ্নি হাঁটু ভেঙ্গে মেঝেতে বসে লোকটার সুস্থ আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে হেসে বলেছিলাম আমার স্ত্রীকে স্পর্শ না করিস। কিন্তু এই হাত দিয়ে তাকে মারার জন্য গান তো চেপে ধরেছিলি। তাহলে অক্ষত কিভাবে থাকবে বলতো? লোকটা মেঝেতে লুটোপুটি খেয়ে গঙ্গাচ্ছে। তরল তাজা রক্ত ভেসে যাচ্ছে পুরো মেঝে। রক্তের গন্ধ মোমো করছে চারপাশ। অগ্নি ছুরিটা লোকটার হাতের আঙ্গুলের উপর আলতোভাবে রাখে। এরপর একটা রহস্যময় হাসি দিয়ে সজোরে চাপ দেয়। আঙ্গুলগুলো ছুরি আঘাতে গভীর ক্ষতে থেতলে যায়। অগ্নি ছুরিটা দিয়ে হাত থেকে একটা করে আঙ্গুল আলাদা করতে থাকে। যেন এই কাজটা কোনো আর্ট। কাউকে নির্মম অবস্থা করাটাও কোনো এক শক্তি, কোনো এক ধৈর্য, যেটা করার ক্ষমতা সবার থাকে না। বর্তমানে লোকটার এক হাত নেই কবজি থেকে। আরেক হাতের প্রতিটি আঙ্গুল আলাদা হয়ে ছিটকে পড়ে আছে। অত্যাচার সহ্য করতে না পেরে লোকটা জ্ঞান হারায়। গার্ডের সাহায্য নিয়ে লোকটার জ্ঞান ফেরানো হয়। অগ্নি গম্ভীর হয়ে বসে রক্তাক্ত বডির সামনে। মুখের বাঁধন খুলে দিয়ে চোখে চোখ রেখে ঝাঝালো কণ্ঠে বলে, কার সহকারী তুই? তোর কোনো বসকে মেরেছি আমি। লোকটার ভাঙ্গা গলার শব্দ বিড়বিড় করে উঠে। আলবার্ট! অগ্নির চোয়াল শক্ত হয়ে আসে। কপালের রোগগুলো পুনরায় ফুলে উঠে। লালাপ চোখে তাকিয়ে উঠে দাঁড়িয়ে দাঁত কিরমিরিয়ে উঠে। শালা মাদার বোর্ডের বাচ্চা! গার্ডের কাছে গচ্ছিত প্রতিটি গান দিয়ে লোকটার দেহে একই জায়গায় ২০টা গুলি করে। গুলির আঘাতে পুরো বুক ঝাঁঝরা হয়ে ওঠে। মাংস খুলে পড়ে শরীর থেকে মেঝেতে। রক্তের স্রোত বইতে থাকে। এতেই থেমে থাকেনি। পুরো দেহে পরপর অসংখ্য গুলি বিদ্ধ করে। গুলিবিদ্ধ হওয়া বড়িটা কি কোনো মানুষের নাকি কোনো মাংসের স্তূপ বুঝা মুশকিল। পুরো শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছে। গুলির শব্দে চার পাশ ঝংকার তুলে। বাহির থেকে দাঁড়িয়ে থাকা ইয়ানা তারা কেঁপে উঠে। ইয়ানা জানত এমন কিছুর সম্মুখীন হবে, তাই বাচ্চাগুলোকে এখান থেকে পাঠিয়ে দিয়েছে। তারা বাচ্চা, তারা ভয় পেলে আগলে রাখবে কে? রাতে যখন এইসব বিকট শব্দের ভয়ঙ্কর বাজে স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠবে, তখন এদের মাথায় হাত বুলিয়ে দিবে কে? কেউ নেই তাদের। তাই ইয়ানা আগে থেকেই আলাদা পাঠিয়ে দিয়েছে। ইয়ানা ভিতরে ভিতরে ভয়ে কাঁপছে, কিন্তু উপর থেকে একদম শক্ত। মীরা, ইয়ানা, শিখা চৌধুরী, অরিত অগ্নির ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত। কিন্তু সুমু, আরু আর রুয়ানা, তারা তো আজ প্রথম দেখেছে। গুলির প্রতিটি ভয়ঙ্কর আওয়াজে তারা কেঁপে উঠছে। ইয়ানা চোখ দিয়ে আশ্বস্ত করে শান্ত থাকার জন্য রুয়ানাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। কি আশ্চর্য ব্যাপার, তাই না? যে ইয়ানা এক সময় এই গুলির শব্দ পেলে ভয়ে আতঙ্কে বরফের মতো জমে যেত, সে আজ অন্যকে আশ্বস্ত করছে। এক ভয়ঙ্কর অনুভূতির সাথে থাকতে থাকতে নরম অনুভূতি ও ভয়ঙ্কর হয়ে ওঠে। লোকটার শরীরে ইচ্ছে করছিল আরও গুলি বসাতে, কিন্তু প্রতিটি বন্দুকের বুলেট শেষ হয়ে গিয়েছে। অগ্নি আরিফের উদ্দেশ্যে দাঁত পিষে বলে, তার বাচ্চাটাকে নিয়ে চলন্ত গভীর পানি অথবা নর্দমার স্রোতে ভাসিয়ে দে। আরিফ, জি ভাই, সব হবে। তার আগে আপনাকে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। অগ্নি ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, ডাক্তারের কাছে যাব কোনো দুঃখে? আরিফ ভাই, আপনার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। রক্ত এখনও বের হচ্ছে। শরীর দুর্বল হয়ে পড়বে। জ্ঞান হারিয়ে পড়বেন যে কোনো সময়। অগ্নি আরিফের কথাকে এড়িয়ে চলে বিরক্তি নিয়ে বলে, লাগবে না এইসব। হসপিটাল গেলেই বালের ডাক্তার সব বেডে চেপে ধরে রাখে। লম্বা পাইপ একটা লাগিয়ে বলবে কয়েকদিন বেড রেস্ট নিন। যত সব ফাউল মার্কা ন্যাকামি কথাবার্তা। অগ্নি লোকটার শরীরে থুথু ফেলে বাহির হতে যাবে, এমন সময় মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। হুট করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আরিফ জেদ ধরে অগ্নির কাছে গিয়ে বলে, ভাই, জীবনে কোনোদিন আপনার অবাধ্য হয়নি। যেদিন থেকে আমাকে পালন পোষণ করে আপনার সহকারী বানিয়েছেন, ঠিক সেদিন থেকে আপনার একটা কথাও অমান্য করিনি। আজ আপনাকে আমার সাথে ডাক্তারের কাছে যেতেই হবে।
বাংলাদেশে আপনার পার্সোনাল ডাক্তার নেই যে রুমে গিয়ে চিকিৎসা করিয়ে দিয়ে আসবে। আপনি অসুস্থ হয়ে পড়েছেন। খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন। অগ্নিনাক মুখ কুঁচকে ফেলে। সামান্য গুলি খেয়ে ও এখন হসপিটালে যেতে হবে। একটা খারাপ দিন চলে এসেছে ওর। বালের ন্যাকামো ছাড়। রক্তপাত বন্ধ হয়ে গিয়েছে, শরীর এমনি ঠিক হয়েছে। কত গুলির আর মার খেয়ে পড়েছিলাম। সেখানে ঘা হয়ে যেত, কিছু হতো না। এখন সামান্য গুলিতে কি হবে? অগ্নির তিরিক্ষি মেজাজের ভিতরে অতীতের ভয়ঙ্কর সত্য অনুমান করতে পেরে আরিফ গভীর নিঃশ্বাস ছাড়ে। কিন্তু সে আজ অগ্নিকে ডাক্তারের কাছে নিয়ে যাবেই। আর যদি না নিতে পারে তাহলে সেও অগ্নি চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট নয়। অগ্নি আরেকটু সামনে এগিয়ে গিয়ে আবার পুনরায় দাঁড়িয়ে যায়। আরিফের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে প্রশ্ন করে, আমার মাথা এমন করছে কেন আরিফ? হাঁটতে পারছি না, ঢলে পড়ে যাচ্ছি। বালের জিন্দেগি, কি হয়েছে আমার সাথে? আরিফ কাঁদো কাঁদো ফেইস নিয়ে বলে, কারণ আপনার গুলি লেগেছে ভাই। এখন তো দাঁড়িয়ে আছেন, একটু পর তাও পারবেন না। অগ্নি নিঃশ্বাস ছেড়ে বলে, ডাক্তারের কাছে চল। তবে মাত্র 10 মিনিট। লম্বা দড়ি যাতে হাতে পায়ে না লাগানো হয়। আরিফের চোখ খুশিতে চিকচিক করে উঠে। অগ্নিকে ডাক্তারের কাছে নেওয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ করা। কতবার গুলি, ছুরির আঘাত খেয়ে এসে থম মেরে শুয়ে থাকত। যেন কোনো ব্যথা, অনুভূতি নেই। ইউভি আর রায়ান পার্সোনাল ডাক্তার দিয়ে আসে, তবু জোর করে চিকিৎসা করানো হয়। আরিফ খুশিতে আত্মহারা হয়ে অগ্নির পাশে গিয়ে বলে, চলুন ভাই। যদি ভুলেও কোনো মহিলা নার্স আমার কাছে আসে তাহলে তোকে মেরে টুকরো টুকরো করব। সাথে সাথে আরিফের মুখ চুপসে যায়। মহিলা নার্স আসলে তাকে কেন মারবে? সে কি করেছে এখানে? আসবে না ভাই। প্রয়োজন হলে সারা রাত বসে পাহারা দিব, তবুও একটা মেয়ে ঢুকতে দিব না। আর ভাবি তো আছেই। অগ্নির মুখটা গম্ভীর হয়ে ওঠে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ওই মেয়ে যাতে না যায়। আরিফ পিছু পিছু গিয়ে অবাক হয়ে বলে, কোনো মেয়ে ভাই? অগ্নি, ওই বিয়াদবটা। বিয়াদব কে? অগ্নি কিছু বলে না। বাড়িটা থেকে বের হয়ে আসে। শিখা চৌধুরী তারা ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। অগ্নিকে দেখতে পেয়ে শিখা চৌধুরী এগিয়ে যায়। শক্ত গলায় বলে, মেরে দিয়েছ লোকটাকে? অগ্নি রহস্যময় হেসে গাড়ির দিকে এগিয়ে যায়। অগ্নির হাসিতে সবার উত্তর পেয়ে যায়। ইয়ানার চোখ দুটি ফুলে উঠে। অগ্নির ক্ষত জায়গাটা তার চোখ এড়ায় না। বুকটা ধুক করে উঠে। ডাক্তারের কাছে না গিয়ে যাচ্ছে কোথায় উনি? ইয়ানা চোখের পানি মুছে অগ্নির পাশে দাঁড়াতেই অগ্নি গাড়ির ভিতরে গিয়ে বসে পড়ে। ইয়ানা থম মেরে দাঁড়িয়ে যায়। আরিফ ইয়ানার দিকে তাকায়। অগ্নি সিটে বসে গম্ভীর কণ্ঠে বলে, ওইদিকে কি দেখছিস? গাড়ি স্টার্ট দে। ইয়ানা কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই অগ্নির ধমকে আরিফ গাড়ি স্টার্ট দেয়। ইয়ানার চোখের সামনে দিয়ে গাড়িটা দ্রুত বেগে চলে যায়। ইয়ানা এক জায়গায় দাঁড়িয়ে থেকে ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখে। শিখা চৌধুরী ইয়ানার কাঁধে হাত রেখে চোখ দিয়ে আশ্বস্ত করে। ঝর্ণা সেই সকাল থেকে পাগলামো করছে। রুমের যত জিনিসপত্র আছে সব ভেঙে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। রেশব অফিস থেকে এসে ভাঙ্গার শব্দ পেয়ে বাড়ির চারপাশে তাকায়। শব্দটা ঝর্ণার রুম থেকে আসছে। মেয়েটা কয়েকদিন ধরেই অনেক অস্বাভাবিক আচরণ করছে। নিজেকে প্রায় ঘরবন্দি করে ফেলে। কারণটা রেশবের অজানা নয়। ভালোবাসায় পাগল হয়ে আছে। তাও এমন একজনের জন্য যার সাথে মিল হওয়া অসম্ভব। রেশব নিঃশ্বাস ছেড়ে ঝর্ণার রুমের কাছে যায়। দরজা খুলে ভিতরে ঢুকতেই তার পাশ দিয়ে একটা ফুলদানি ঘেঁষে যায়। রেশব সেটা দেখা মাত্র সরে গিয়েছিল। তাই তার শরীরে আঘাত লাগেনি। রেশব জিনিসপত্রের দিকে এক পলক তাকিয়ে কিছুটা রাগ দেখিয়ে বলে, কি করেছিস পুরো রুমটাকে? ঝর্ণা বিছানার এক পাশে বসে বলে, কেন এসেছিস এখানে ভাইয়া তুই? আমি মরে গিয়েছি নাকি বেঁচে আছিস সেটা দেখতে। রেশব ধীর পায়ে ঝর্ণার কাছে যায়। এরপর তার সামনে বসে মাথায় হাত রেখে বলে, কেন পাগলামো করছিস এমন? ঝর্ণা রেশবের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠে। আমি সত্যি অগ্নিকে খুব ভালোবাসি ভাইয়া। ও আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল। ওকে ছাড়া আমি বাঁচতে পারব না ভাইয়া। ইয়ানার সাথে যখন অগ্নিকে একসাথে দেখি তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। খুব কষ্ট হয় ভাইয়া। আমি অগ্নিকে চাই। শুধু একটা বার ওর মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে চাই। সত্যি বলছি, থেমে যাব ভাইয়া। আর পাগলামি করব না। রেশব, অগ্নি বিবাহিত। তোর ভালোবাসা ঠিক ততদিন ছিল যতদিন সে অবিবাহিত ছিল। কিন্তু আজ তার বউ আছে। একজন বিবাহিত ছেলেকে কেন ভালোবাসছিস? ঝর্ণা, ও বিবাহিতা ভাইয়া, সেটা ওর ব্যাপার।
তাই বলে কি আমার ভালোবাসা কমে গিয়েছে? আমার অনুভূতি কি বিলুপ্তি হয়ে যাবে ভাইয়া? এতটাই সহজ সবকিছু। ভালোবাসা যদি ভুলেই যাওয়া যেত তাহলে ইতিহাসে ভালোবাসার এত ব্যাখ্যা থাকত না। এত ইতিহাসের পাতা রচিত হতো না। ভালোবাসার জন্য ওই তো সব পাগলামো। আমার ভালোবাসা কেন বুঝল না? পূর্ণতা কেন পাব না আমি? একপক্ষিক ভালোবাসা আর সহ্য করতে পারছি না। সত্যি বলছি, মরে যাব আমি। রেশব বোনের মাথায় হাত রেখে বলে, একটা ছেলের জন্য মরে যাওয়া বোকামি ছাড়া কিছুই নয়। ভুলে যা তাকে। আমি এর থেকে ও ভালো পাত্র তোর জন্য খুঁজে এনে দিব। ঝর্ণা কৃত্রিম হেসে বলে, যে মলম দিয়ে ক্ষত নিবারণ হবে সেই মলম ছাড়া হাজারটা মলম ব্যবহার করলেও কিছুই হবে না। ক্ষতস্থান সেই আগের মতো ওই ঝলঝল করবে। এখন আমাকে একা থাকতে দাও ভাইয়া, প্লিজ। রেশব আর কিছু বলে না, বেরিয়ে যায় রুম থেকে। ঝর্ণা দরজা পুনরায় লাগিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কেঁদে উঠে। অগ্নিকে একটা এক্সট্রা কেবিনে রাখা হয়েছে। সবচেয়ে বড় যে ডাক্তার, উনি এসে রক্ত পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে দিয়েছে। এরপর হাতে স্যালাইন লাগাতে গেলেই অগ্নি হুট করে শোয়া থেকে উঠে বসে। স্যালাইন দেখে বিরক্তি নিয়ে বলে, এইসব দড়ি কেন লাগাচ্ছেন আমার হাতে? এইসব ছাতার মাথা দূরে সরান। ডাক্তার ভরকে যায় অগ্নির রাগ দেখে। অরিফ দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল কোনো মেয়ে নার্স যাতে ঢুকতে না পারে। অগ্নির ধমকের শব্দে সে ভয়ে ধোক-গিকে কেবিনে প্রবেশ করে। মি চৌধুরী, প্রচুর রক্তপাত হয়েছে। এখন স্যালাইন না দেওয়া হলে শরীর সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়বে। আপনি কি কোনোভাবে ইনজেকশন ভয় পাচ্ছেন? অগ্নি কপাল কুঁচকে ফেলে। ডাক্তারের কথা শেষ হতেই আরিফ বড় বড় চোখ করে তাকায় ডাক্তারের দিকে। বলে, কি এই পাগল লোক, যে মানুষকে কেটে টুকরো টুকরো করে নিজের হাতের ক্ষতস্থান নিজের হাত দিয়ে সেলাই করে ফেলে, সে নাকি সামান্য ইনজেকশনকে ভয় পাবে? জীবনে এর চেয়ে বড় আশ্চর্যকর কথা শোনার আগে আমাকে অজ্ঞান কেন করে ফেলনি আল্লাহ? পানি পিপাসায় যদি মরে যায় তাহলে এই ডাক্তারের দোষ। এই ডাক্তারকে একবার টর্চার সেলে নিয়ে যাওয়া উচিত ছিল। তাহলে হয়তো অগ্নি চৌধুরীকে দেখতে পারত। আরিফ শুকনো ধোক গিলে বলে, ভাই, ডাক্তারের কথা মেনে নিন। স্যালাইনটা লাগিয়ে নিন। না হলে শরীর দুর্বল থাকলে একটু কানাডায় ফিরবেন কিভাবে? অগ্নি ভ্রু কুঁচকে বলে, তোর কথা অনুযায়ী এইটা নিয়ে 1 ঘন্টা শুয়ে থাকতে হবে। সর বাল সামনে থেকে। রাতে ঘুমানোর সময় ভালোভাবে 1 ঘন্টা শুয়ে থাকি কি না সন্দেহ। আরিফ ভাই, তাহলে রাতে কি করেন? অগ্নি, বউ আছে, এইবার ভাব কি করি? আরিফের মুখ বন্ধ হয়ে যায়। এমন নির্লজ্জ তো তার বশ ছিল না। এমন উত্তর কিভাবে দিতে পারল? এখন আমি এর পাল্টা উত্তর কি দিব? ডাক্তার অগ্নিকে ঠান্ডা মাথায় বুঝিয়ে স্যালাইন লাগিয়ে দেয়। এর মধ্যে ইউভি আর রায়ান কেবিনে ঢুকে। রায়ান অগ্নির হাতে স্যালাইন দেখে খুশি হয়ে ডাক্তারের উদ্দেশ্যে বলে, আপনার জন্য একটা যুদ্ধের বাংলো বানানো দরকার। অনেক কষ্টে যুদ্ধে শহীদ হয়েছেন। তবে সেই বাংলোতে আপনার নাম থাকবে বড় বড় অক্ষরে। ডাক্তারের বোকা চাহনির উত্তর, কিসের যুদ্ধ? রায়ান, স্যালাইন যুদ্ধ। ডাক্তার মুচকি হাসে। এরপর বেরিয়ে যায় কেবিন থেকে। ইউভি অগ্নির কাছে গিয়ে চেয়ারে বসে বলে, হসপিটাল কেমন লাগছে ভাই? অগ্নি কিছু বলতে পারে না। তার আগেই দরজার কাছের দিকে দৃষ্টি পড়ে। ইয়ানা আর শিখা চৌধুরী দাঁড়িয়ে আছে। অগ্নি সেদিকে তাকিয়ে আগে অন্যদিকে তাকায়। অগ্নির আচরণ ইয়ানার মনটা বিষিয়ে তুলে। কোনো বাদ ছাড়াই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইয়ানা কেবিনে ঢুকার জন্য প্রবেশ করতেই অগ্নির কর্কশ আওয়াজ, খবরদার আম্মু, এই ঘাড় তেরা যাতে আমার কাছে না আসে। বলো রাস্তায় গিয়ে আরও মানব সেবা করতে। আর রাস্তায় যতজন বৃদ্ধ বসা আছে সবাইকে গিয়ে সাহায্য করতে। আমার পাশে যাতে না আসে। পুরো কেবিনে অগ্নির প্রতিটা বাক্য ধাক্কা খায়। ইয়ানা চোখ তুলে তাকায় বেডে শুয়ে থাকা ব্যক্তিটার দিকে। শিখা চৌধুরী অগ্নির উদ্দেশ্যে বলে, সে কি জানত ওই ব্যক্তি ছদ্মবেশী ছিল? অগ্নি দাঁতে দাঁত পিষে, অনুমতি নিয়ে বের হয়েছে আমার। একবার ও বলেছে এখানে আসবে। আমাকে বললে আমি বাড়িতে ডেকে সবাইকে নিয়ে আসতাম। রাস্তায় কেন যেতে হবে বলো? শিখা চৌধুরী, কয়জনকে নিয়ে আসতি? তুই ঘুমেছিলি তাই ডাক দেয়নি। না হলে তোর অনুমতি ছাড়া কোথাও বের হয়েছে মেয়েটা। অগ্নি, যদি একবার বলতো তাহলে পুরো বাংলাদেশের পথ শিশু ধরে নিয়ে আসতাম। আজ যদি সঠিক সময় আমি না পৌঁছাতে পারতাম তাহলে কি হতো তোমাদের ধারণার ও বাহিরে? সব তেরামির ফল এইসব। ইয়ানা নিজেকে শক্ত করে অগ্নির প্রতিটা কথা উপেক্ষা করে কেবিনের ভিতরে প্রবেশ করে। অগ্নি ইয়ানাকে আসতে দেখে বলে, ভিতরে কেন এসেছ?
পুরুষের স্পর্শ লেগেছে তোমার শরীরে। শাওয়ার নিয়ে পবিত্র হয়ে আসো। আর স্পর্শকর জায়গায় এমনভাবে ঘষবে যাতে চামড়া পর্যন্ত উঠে যায়। ইয়ানা কোনো কথার উত্তর না দিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, শরীর কেমন আছে এখন? এখনও ব্যথা পাচ্ছেন? ইয়ানার এমন প্রশ্নে রায়ান, আরিফ আর ইউভি তবদা লেগে যায়। অগ্নি এইভাবে ধমকিয়েছে আর মেয়ে একদম নর্মাল হয়ে আছে। শিখা চৌধুরী মুচকে হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। ছেলে বুয়ের মাঝখানে থাকাটা উনার ঠিক না। ইয়ানার এমন খাপছাড়া ভঙ্গিতে অগ্নি রক্তচোখে তাকায়। ইয়ানা সেই দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে, তাকিয়ে লাভ নেই, এখন আর ভয় পায় না। অগ্নি ইউভি তাদের উদ্দেশ্যে বলে, বের হো তোরা কেবিন থেকে। রায়ান, কেন? অগ্নি, বু এসেছে তাই। রায়ান হেসে বলে, ভাই এইটা হসপিটালের কেবিন। মেয়েটাকে একটু শান্তি দে। অগ্নি কটমট চোখে রায়ানের দিকে তাকিয়ে বলে, আমার হাতে মায়ের খাওয়ার আগে সবগুলো বিদায় হ। আর সব কিছুর ব্যবস্থা খুব দ্রুত কর। আরিফ কেবিনের দরজাটা ভালোভাবে লাগিয়ে দে। 1 ঘন্টার ভিতরে আমার অনুমতি ব্যতীত যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। সবাই রুম থেকে বেরিয়ে যায়। রায়ান দরজার এখানে দাঁড়িয়ে বলে, কন্ট্রোলে থাকিস ভাই, না হলে শাওয়ার নেওয়ার কাজে ভুগতে হবে। তোর শরীরের ক্ষত কিন্তু এখনও গভীর। অগ্নি দরজার দিকে তাকাতেই রায়ান দরজা বন্ধ করে দেয়। বাহিরে ইউভি, রায়ান আর আরিফ হেসে ফেলে। ইউভি, তাহলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের রোমান্সের পাহারা দে। আমি আর রায়ান গিয়ে গরম কফি খেয়ে আসি। যদি একটু দেখার সৌভাগ্য হয় তাহলে ভুলবশত দেখে নিস। আরিফ ভোতা মুখে বলে, অকালে প্রাণ হারাতে ইচ্ছুক নয় ভাই। ইউভি আর রায়ান চলে যায়। আরিফ একটা চেয়ারে বসে বিড়বিড় করে বলে, বসের রোমান্স দেখতে দেখতেই বয়স্ক হয়ে যাব। আমার কপালে আর জুটবে না। কিন্তু 1 ঘন্টা কেন বলল? একটু পর ওই তো চলে যাচ্ছি। ইয়ানা অগ্নির থেকে দূরত্ব বজায় রেখে বসে। অগ্নি বিষয়টা খেয়াল করে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। অগ্নি ইয়ানার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর হেসে বলে, কাছে আসো। ইয়ানা নিজেকে গুটিয়ে নিয়ে বলে, যেখানে আছেন সেখানেই শুয়ে থাকুন। আমার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে। আমাকে স্পর্শ করলে আপনার অ্যালার্জি হবে। আপনি তো অন্যের স্পর্শ করা জিনিস ব্যবহার করেন না। ইয়ানার চোখ পানি টলমল করছে। বুড়ে! সামান্য একটা শব্দে ইয়ানা থমকে যায়। পেটের ভিতর এক মুচড় দিয়ে উঠে। শরীরটা কেঁপে উঠে ভিতরে ভিতরে। অগ্নির দিকে তাকাতে গিয়ে ও অভিমানে আবার থমকে যায়। তাকাবে সে এই লোকের দিকে। অগ্নির এইবার ধৈর্যের বাঁধ ভাঙ্গে। সব নষ্টের মূল হচ্ছে এই লম্বা দড়ি। এইটার কারণে বুটাকে কাছে নিয়ে আসতে পারছে না। বিরক্তি আর রাগ নিয়ে এক টানে সূচটা খুলে ফেলে। সামান্য তরল রক্ত গড়িয়ে পড়ে কিছুটা। ইয়ানা হতভম্ব হয়ে কাছে গিয়ে অধৈর্য হয়ে বলে, কি করেছেন এইসব? হায় আল্লাহ, কি করব আপনাকে নিয়ে আমি? অগ্নি কোনো কথা শুনে না। ইয়ানাকে টান মেরে বেড়ে ফেলে দেয়। ইয়ানা টাল সামলাতে না পেরে অগ্নির নিচে পড়ে যায়। অগ্নি ইয়ানার গলায় মুখ ডুবিয়ে বলে, বলছিলাম না কাছে আসতে। এত তেরামি কেন করো বলো তো? ইয়ানা ছটফট করে উঠে। ঠিক এই কারণেই আসতে চাইছিলাম না। জানতাম এমন একটা টর্নেডো ঘটে যাবে আমার উপর দিয়ে। ইনজুরি আপনি চৌধুরী। অগ্নি ইয়ানার জামার এক পাশ নামিয়ে সেখানে মুখ ডুবিয়ে দেয়। প্রায় অনেকক্ষণ পাগলামো করে ইয়ানার চোখের দিকে তাকিয়ে বলে, যেখানে লোকটা স্পর্শ করেছিল সেখানে আমার ঠোঁটের স্পর্শ জ্বলজ্বল করছে। ইয়ানা দাঁত কিরমিরিয়ে বলে, আত্মা শান্তি হয়েছে। এইবার লম্বা করে একটা নিঃশ্বাস নেন। অগ্নি, উহুম, বাকি কাজটা আগে সেরে নে। ইয়ানা, একদম না। এইটা হসপিটাল। প্লিজ লিভ। অগ্নি, আমি আছি, তুমি আছো, সাথে রয়েছে সুন্দর একটা বিছানা। এখন এটা হসপিটাল বা আফ্রিকার জঙ্গল হোক তাতে আমার কি? ইয়ানা কিছু বলার আগেই হুট করে ফোন বেজে ওঠে। অগ্নি মোবাইলটার দিকে বিরক্তি নিয়ে তাকায়। ইয়ানার উপর থেকে উঠে মোবাইল কানে চেপে ধরে। ওই পাশের আওয়াজ শুনে গম্ভীর হয়ে বলে, হুম, আসছি। নিজেদের জায়গায় চলে যা। ফোন কেটে দিয়ে অগ্নি শরীরে শার্ট জড়িয়ে নেয়। ইয়ানার উদ্দেশ্যে বলে, চলো। ইয়ানা অবাক হয়ে বলেন, কোথায়? অগ্নি, কানাডায়। ইয়ানা চোখ বড় বড় করে ফেলে। আশ্চর্য হয়ে বলেন, কি পাগল হয়ে গিয়েছেন? আমি রুইকে একা রেখে কানাডা যাব? অগ্নি ইয়ানার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, রুই ইউভির সাথে আছে। গন্তব্যে গেলে তুমি সবাইকে পেয়ে যাবে। ইয়ানা, সত্যি বলছেন? আমার বোনটাকে রেখে চলে যাবেন না তো? অগ্নি গম্ভীর আর রহস্যময় হাসি দিয়ে বলে,
এতটাও খারাপ আমি নয়। রুয়ানা ইউভির জীবন। তাই রুয়ানাকে প্রোটেক্ট করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার আছে। ইয়ানা নিঃশ্বাস ছেড়ে বলে, আগে কেন বলেননি? অগ্নি, কি হতো? ইয়ানা চিন্তিত হয়ে বলে, কিন্তু আপনি তো অসুস্থ। প্লিজ আগে সুস্থ হয়ে নিন। অগ্নি ইয়ানার হাত ধরে বেড থেকে নামায়। এরপর কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এমন হাজার ও ক্ষত নিয়ে যুদ্ধ করেছি। সেখানে এই সামান্য ক্ষতে কি করবে? ইয়ানা কিছু বলে না, চুপ হয়ে যায়। নীরবতায় ডুবে থাকা ইয়ানা তখন আর কিছুই বলে না। তার ঠোঁট দুটি পাপড়ির মতো জড়সড় নিষ্প্রাণ, অব্যক্ত ক্রন্দনে ভারী হয়ে ওঠে। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো প্রতিরোধহীনভাবে গড়িয়ে পড়ে। এক একটি হৃদয়ের চূড়ান্ত হাহাকার। বাইরের জগৎ নিশ্চুপ, অথচ তার ভিতরে এক অনন্তকালব্যাপী কোলাহল চলছে। দগ্ধ স্মৃতির চিৎকার আর হারিয়ে যাওয়া মানুষের আকুতি। আমার বাবা মায়ের কবরটাও নেই। বুকের মাঝে ধিকি ধিকি করে জ্বলতে থাকে দহন। যেখানে আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে খুঁজে ফেরে মৃত মানুষের ছায়া। কোনো সমাধি নেই, নেই কোনো ঠাঁই, আর নেই মাটি ছোঁয়ার অধিকার। তারা পুড়ে ছাই হয়ে গেছে। জীবনের সমস্ত ইতিহাস এক মুহূর্তেই নিঃশেষ। সীমাহীন প্রশ্ন এসে কাতর করে তোলে ইয়ানার অন্তর্গত সত্তাকে। কিন্তু কোথাও কোনো জবাব নেই। আকাশ স্তব্ধ আর বাতাস বোবা। সেই দিন কেউ ছিল না। কেউ কি পারত না তাদের বাঁচাতে? কোথাও কি ছিল না কোনো হৃদয়বান প্রাণ? কোনো সাহসী হাতে কি পৌঁছায়নি তাদের দিকে? চোখ মেলে দেখলেও কিছুই দেখা যায় না। শুধু জ্বলন্ত দৃষ্টি ভেদ করে উঠে আসে জ্বলন্ত স্মৃতি। সেই জ্বলন্ত ঘরের মধ্যে ছটফট করা দুটি শরীর, যাদের জন্মদাত্রী হয়ে ওঠার ইয়ন এখনও রয়ে গেছে ইয়ানার শরীরে। ইয়ানা চোখ বন্ধ করে শ্বাস নেই। ততক্ষণে তারা হসপিটাল পেরিয়ে গাড়ির কাছে চলে আসে। অগ্নি দরজা খুলে দিলে নিঃশব্দে গিয়ে ব্যাক সিটে বসে পড়ে। অগ্নি ও ইয়ানার সাথে ব্যাক সিটে বসে। ইয়ানা অবাক হয় অগ্নিকে ব্যাক সিটে দেখে, কিন্তু কিছু বলে না। ড্রাইভিং সিটে আরিফ বসে গাড়ি স্টার্ট দেয়। ইয়ানা বিকেলের সুন্দর পরিবেশটা উপভোগ করছে। আর কি কখনো আসা হবে বাংলাদেশে? প্রশ্নটা রয়ে যায় তার মনের গহীনে। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 56। প্রাইভেট জেট দিয়ে কানাডায় এসে পৌঁছায় সন্ধ্যা 6টার দিকে। সুমু রায়ানের সাথে রায়ানের বাড়িতে উঠেছে। বাড়িটা যেমন সুন্দর তেমন সুন্দর চারপাশের পরিবেশ। তার অনেক পছন্দ হয়েছে বাড়িটা। বাড়িতে একজন 60 বছরের হবে এমন একজন কাজের মহিলা আছে। আর বাহিরে কয়েকজন ব্যক্তিকে দেখেছিল। হয়তো অন্য কোনো কাজে আছে এখানে। একজন মানুষ থেকেছে, তার এতজন ব্যক্তির কি প্রয়োজন ছিল? রায়ান সুমুকে রুমে দিয়ে কাজের উদ্দেশ্যে সাথে সাথে বেরিয়ে যায়। সুমু বিছানার মধ্যে গিয়ে গোল হয়ে বসে। চারপাশে চোখ বুলাচ্ছে আর মুগ্ধ হচ্ছে। দেয়ালে ঝুলানো তার কিছু ছবি। সুমু অবাক হয় প্রচুর ছবিগুলো দেখে। সে বিছানা থেকে নেমে মেঝেতে পা রেখে দাঁড়ায়। ছবিগুলোর দিকে তাকিয়ে তবদা লেগে যায়। কখনো কফিশপে কফিতে চুমুক দেওয়া ছবি, কখনো রাস্তায় দাঁড়িয়ে বিরক্তি নিয়ে চুল ঠিক করা ছবি, কখনো রেগে কোমরে হাত দিয়ে কোথাও তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে দূর থেকে আড়ালে তোলা হয়েছে। সুমু নিঃশ্বাস ছাড়ে রায়ানের পাগলামো দেখে। রায়ান কি আমাকে সত্যি ভালোবাসে? যারা এত এত অন্যায় করতে পারে তারা কি সত্যি কোনো মেয়েকে ভালোবাসতে পারে? এটা কি সাময়িক ভালোবাসা নাকি চিরস্থায়ী? সুমু ভাবুক হয়ে পুনরায় বিছানায় বসে। এইটাই তার একমাত্র ঠিকানা। তার স্বামীর বাড়ি। মাকে রেখে দেশ ছেড়ে বিদেশ এসে থাকতে হচ্ছে। আচ্ছা, রায়ান কোনোদিন আমাকে ঠকাবে না তো? আমি ইয়ানার মতো এত শক্ত আর কঠোর নয়। সে যেভাবে অগ্নি চৌধুরীকে হ্যান্ডেল করছে শান্তভাবে, যেভাবে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য সব কিছু মুখ বুঝে সহ্য করছে, সেটা হয়তো আমি কোনোদিন পারব না। তোর কাছে অনেক কিছু শিখার আছে ইয়ানা। যেভাবে তুই এমন একটা পরিস্থিতিতে এতটা শান্ত হয়ে বসে আছিস সেটা কয়জনে পারে? কয়জনে ধৈর্য ধরে নিজের স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সব ত্যাগ করে? আমি নিজেও কোনোদিন পারতাম না। সুমু পানির গ্লাস নেওয়ার জন্য উঠে দাঁড়ায়। এরপর পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিতেই কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরে। সুমু ভয়ে উচ্চস্বরে চেঁচিয়ে উঠে। গ্লাসের পানি সবটা পড়ে রায়ানের উপর। সুমুকে চেঁচাতে দেখে রায়ান থতমত খেয়ে যায়। সুমুর ঠোঁট আঙ্গুল দিয়ে চেপে ধরে মৃদু আওয়াজে বলে, চেঁচাচ্ছ কেন এইভাবে?
রায়ানের কণ্ঠ আর স্পর্শ পেয়ে সুমু পিটপিট করে চোখ খোলে। রায়ানকে চোখের সামনে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রায়ান নিজের আঙ্গুল নামিয়ে আনে। ওহ, আপনি এইভাবে হুট করে চলে আসাতে ভয় পেয়ে গিয়েছিলাম। পর মুহূর্তে রায়ানের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। আশ্চর্য কণ্ঠে বলে, ভিজেছেন কিভাবে? রায়ান, বউ আদর করে পানি ঢেলে দিয়েছে। রায়ানের কথায় সুমু চুপসে যায়। মনে পড়ে তার হাতে পানির গ্লাস ছিল, যেটা রায়ানের উপর গিয়ে পড়ে। সুমু অপরাধসূচক মাথা নিচু করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। কষ্ট করে চেঞ্জ করে নিন, কিছু মনে করবেন না। রায়ান কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে গম্ভীরবাঁকা হেসে বলে, কেন কিছু মনে করব না? অবশ্যই মনে করেছি। সুমু রায়ানের শিকার উক্তিতে বলে, সামান্য পানি ওইত পড়েছে, এভাবে বলছো কেন? রায়ান, তুমি নিজে পানি ফেলে নিজেই অনেক কিছু মনে করছ। সেখানে আমার শরীরে পড়েছে, আমি মনে করব না? সুমু ছোট ছোট চোখ করে রায়ানের দিকে তাকায়। রায়ান দুষ্টু হেসে এক ভ্রু নাচিয়ে সুমুকে ইশারা করে। সুমু কপালের ভাঁজ প্রখর করে আদেশ সুরে বলে, মজা না করে ফ্রেশ হয়ে আসুন। রায়ান, কেমন লাগল নিজের স্বামীর বাড়ি? রায়ানের হঠাৎ প্রশ্নে সুমু সিটিয়ে যায়। কেন জানি অজানা কারণে লজ্জা লাগছে। এই বাড়িটা স্বামীর বাড়ি ভাবতেই বউ একটা ফিল আসছে। সে ও কারো বউ। সুমুকে এমন লজ্জা পেতে দেখে রায়ান বলে, যাক বাবা, কি এমন বললাম যে তুমি নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ? শুধু বাসরটা হয়নি দেখে, না হলে তোমার কোলে সরি তোমার পেটে এতদিনে আমার বাচ্চা থাকত। সুমু চোখ বড় বড় করে ফেলে। রায়ানের দিকে তাকানোর সাহস হচ্ছে না। রায়ান বরাবর তার কাছে গম্ভীর আর রাগী একজন ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছে, কিন্তু কখনো এমন নির্লজ্জ কথা তার সামনে বলেনি। সুমুর অস্বস্তিতে পুরো শরীর কাঁপা শুরু করে দেয়। কি বলছে এইসব উনি? উনি কি সেই রায়ান যাকে সেদিন জুতা দিয়ে ঢিল ছুঁড়েছিলাম? এই লোক এমন নির্লজ্জ হল কবে? সুমুকে হাঁসফাঁস করতে দেখে রায়ান হেসে পুনরায় কিছু বলতে যাবে, তার আগেই সুমুর কঠোর কণ্ঠ, চিহ, কিসব নির্লজ্জ কথা বলা শুরু করেছেন আপনি? আর কিছু বলবেন না প্লিজ। বলব না, বাট করব। সুমু থতমত খেয়ে বলে, কি করবেন? রায়ান, অনেক কিছু। যা যা এতদিন অশান্ত ছিল সেই সব। দেখো সুমু, তোমাকে একটা কথা বলি, অগ্নির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই, অথবা অগ্নির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। এখন পরিচর্যা যদি না করি ফসল আসবে কোথা থেকে বলো? তবে চিন্তা কিরো না, তুমি চিৎকার করলেও কেউ শুনবে না। এইটা সাউন্ড প্রুফ রুম। রায়ানের প্রতিটা বাক্যে সুমুর বুক ধুকধুক করে উঠছে। পানির পিপাসায় বিষম খেয়ে ওঠে। এইসব কথা সহ্য করা যায় নাকি? সুমুকে বিষম খেতে দেখে রায়ান পানির গ্লাস এগিয়ে দেয়। সুমু পানি খেয়ে নিজেকে শান্ত করে দাঁত চেপে বলে, আর যদি আর একটা বেহায়া কথা বের হয় তাহলে আপনাকে আমি গনপিটানি খাওয়াব। রায়ান সুমুর কথায় হেসে বলে, সরি বউ, এখানে সারাদিন চিৎকার করলেও কেউ আসবে না। সাউন্ড প্রুফ। সুমু কাঁদো ফেস নিয়ে বলে, ভয় কেন দেখাচ্ছেন এইভাবে? সুমুকে ভরকে যেতে দেখে রায়ান আর কোনো দুষ্টামি করে না। সামান্য কথায় যেভাবে কাঁপছে, আর একটু লোড দিলে গান হারিয়ে ফেলবে। ইয়ানা রাতের নিস্তব্ধতা ভেদ করে সুইমিং পুলের এখানে বসে। চারদিকে আলোতে আলোকিত পুরো এরিয়া। ঝলমল করছে বাড়ির চারদিকে। রাতের অন্ধকার বুঝা মুশকিল। ইয়ানা নীল চকচক পানিতে পা ভিজিয়ে বসে। ঠান্ডা পানির স্পর্শে যেন পুরো শরীরে বিদ্যুৎ চমকে যায়। সে চোখ বন্ধ করে শ্বাস নেয়। সে যেন অনুভূতিহীন পাথরে পরিণত হওয়া এক রমণী। বারবার পা ভিজাচ্ছে আর বিভিন্ন কিছু নিয়ে ভাবনায় মগ্ন। চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। শক্ত হয়ে উঠেছে চোয়াল। শ্বাস নিচ্ছে ঘন ঘন অনাকাঙ্ক্ষিত কোনো এক কারণে। রাগ হচ্ছে, জেদ জন্মাচ্ছে ভিতরে। ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে, পুড়িয়ে দিতে অট্টালিকা। পাপ, বিরোধ, সংঘর্ষ থামিয়ে দিতে জাস্ট একটা ছুরির স্পর্শে। কিন্তু নিরুপায় হয়ে আছে। নিয়তি, ভাগ্য, মস্তিষ্কের কাছে। আর সবচেয়ে বড় নিরুপায় অস্ত্র একজন মায়ের কাছে। এক মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তার সন্তানকে উনার কোলে ফিরিয়ে দিবে। ছন্নছাড়া জীবন থেকে একজন সাংসারিক করে তুলবে।
অসামাজিকতা থেকে সামাজিক জীবন দিবে। কিন্তু আমি নিজেই তো হাঁপিয়ে উঠছি বারবার। হারিয়ে ফেললাম আমার গন্তব্য। নিজের বাবা, মা, বিশ্বাস সব বলিদান দিলাম। কি করে আর সহ্য করব এত অনৈতিক জীবন কঠোরতা? যুদ্ধ তার সাথে করে সফল হওয়া যায় যার সম্পর্কে সব কিছু ধারণা আছে। কিন্তু আমি আপনাকে কতটুকু চিনি অগ্নি চৌধুরী? আমি এখনও আপনাকে ভালোভাবে চিনি না। আপনি দেখান এক এর পর মুখোশ খুলে বের হন আরেক। ইয়ানা ভাবছে আর অস্থির হয়ে পড়ছে। হঠাৎ কারোর কর্কশ কণ্ঠে সামান্য কেঁপে উঠে। এই রাতে সুইমিং পুলে কি করছ? ইয়ানা নিজেকে সামলে নিয়ে পিছন তাকিয়ে বলে। কেন এইবার ও কি না পেয়ে ভণ্ডামি শুরু করেছিলেন? অগ্নি দাঁত পিষে বলে। আমার চিন্তাকে তোমার ভণ্ডামি মনে হয় ইডিয়েট। এত রাতে এখানে কি করছ? আপনার অট্টালিকার বাতাস নিজের শরীরে লাগাচ্ছিলাম। কিন্তু কেন জানি ভীষণ জ্বালা করছে। ইয়ানার কথায় অগ্নি বাঁকা হাসে। এরপর চারদিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে। শরীরের সাথে বাতাসটা মানিয়ে নিচ্ছ না কেন? মানিয়ে নিলে আজ জ্বালা করত না। রুমে আসো। হাওয়া লাগাতে দিন। প্রয়োজন নেই। রুমে আসো। এত বেপরোয়া কেন হচ্ছেন? কাজ আছে। নির্লজ্জ, অসভ্য লোক। উন্মাদ নেকড়ে। ইয়ানার বিড়বিড় করা প্রতিটা বাক্য কর্ণপাত হতেই কপাল কুঁচকে ফেলে। এরপর ঠোঁট কামড়ে হেসে বলে। তোমার মন তো দেখছি আজ কাল আমার থেকেও বেশি নির্লজ্জ হয়ে যাচ্ছে। ডেকেছি ভিতরে যাওয়ার জন্য আর তুমি তো দেখছি ফর্জ শাওয়ার নেওয়ার কাহিনী ভেবে নিয়েছ। ইয়ানা, আমি আপনার মতো নির্লজ্জ নয়। বিশ্বাস আছে নাকি আপনার উপর? অগ্নি বাঁকা হেসে বলে। আমাকে অবিশ্বাস করে কি সুইমিং পুলে থাকার ইচ্ছে প্রকাশ করছ নাকি? আমি তোমাকে আগেই বলেছি যান। আমি আর তুমি যদি একসাথে থাকি সেখানে স্থান আমার কাছে ম্যাটার না। হোক সেটা সুইমিং পুল, আফ্রিকার গহীন জঙ্গল, 7 তবক জমিনের নিচে, সমুদ্রের তলদেশে। কি আসে যায় তাতে আমার? কিন্তু কথা হচ্ছে যেসব জায়গার নাম আমি বলেছি সেখানে যাওয়া সম্ভব না। না হলে সব জায়গাতেই একবার করে ট্রাই করতাম। ইয়ানা, আপনার তো ক্ষমতার অভাব নেই। পারলে ক্ষমতা দেখিয়ে ট্রাই করতে পারেন। অগ্নি, তোমার অনুভব দেখছি আমার থেকেও প্রখর। বললেই পারো সেসব জায়গায় আমার সাথে রোমান্স করতে চাও। ইয়ানা দাঁত কিরমিরিয়ে বলে। সব কিছুতে নেগেটিভ চিন্তা, ভাবনা। অগ্নি, 80 পজিটিভ হয়ে 80 বার তোমার সান্নিধ্য পেলে নেগেটিভে রূপান্তর হয়ে যায়। ইয়ানা কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলে। আমাকে আপনার টর্চার সেলে নিয়ে যাবেন? যেখানে বাচ্চা আর মেয়েগুলোকে আটকে রাখা হয়। ইয়ানার কথা বলার সাথে সাথে অগ্নি সোজা হয়ে দাঁড়ায়। দাঁত কটমট করে শ্বাস টেনে বলে। প্রয়োজন নেই ওইখানে যাওয়ার। ইয়ানা কাতর কণ্ঠে বলে। প্লিজ, একবার দেখতে চাই সেই নিষ্পাপগুলোকে। অগ্নি, আমি এইসবে সরাসরি যুক্ত নয় ইয়ানা। আর আমি কখনো সেই কক্ষে পা রাখি না। ইয়ানা তাচ্ছিল্য হেসে বলে। কি আজব কথা আপনার অগ্নি চৌধুরী। আপনার টর্চার সেলে সব হয় অথচ আপনি বলেন আপনি শেষবে সরাসরি যুক্ত নন। আপনি অনুমতি দেন অথচ আপনি বলছেন সরাসরি যুক্ত নন। আপনি টাকার অংশ নেন অথচ আপনি বলছেন সরাসরি যুক্ত নন। সরাসরি যুক্ত কোনটাকে বলে বলুন তো? যে খুন করে নাকি যে খুন করার আদেশ দেয়? অগ্নির চেহারা কঠোর হয়। রুক্ষ হয়ে উঠে তার মেজাজ। তবুও নিজেকে শান্ত করে বলে। কাজ এইটা আমার। রাজাকে সকল প্রজার কাজকে মেনে চলতে হয়। ইয়ানা, আর রাজা ন্যায়পরায়ণ হয়। ন্যায় বিচার করেন। যারা অতিরিক্ত পাপ করে তাদের শাস্তি দিয়ে থাকেন। ইয়ানার কথায় ইয়ানা হুট করে গম্ভীর হেসে উঠে। তবে সেটা মোটেও প্রাণবন্ত হাসি নয়। এক ভয়ানক কর্কশ আর গম্ভীর। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে। আমি সেই রাজা নয় যে ন্যায়পরায়ণ হব। আমি তো নিজেই অন্ধকারে ডেকে যাওয়া ব্যক্তি। সেখানে অন্যকে যদি বলি তোমরা এইসব করো না, তোমার কি মনে হয় তারা মেনে নিবে? তারা হাসবে। ইয়ানা, মানুষ ভাগ্যের চাপে খারাপ হয় কিন্তু আপনার মতো জানোয়ার হয় না। একবার খুব ইচ্ছে করে আমার বুকটাকে কেটে আপনার সামনে নিয়ে আসতে। ভিতরের যেই জ্বালা সেটা এক নজর দেখাতে। প্লিজ সেসব পাপ ছেড়ে দিন। বাচ্চাদের বলি দেওয়া থেকে নিষিদ্ধ করুন। মেয়েগুলোকে বাঁচান। অবৈধ ব্যবসা থেকে বেরিয়ে আসুন। গ্যাংস্টার হয়ে থাকুন কিন্তু সেসব বিশাল পাপ থেকে আড়াল হয়ে যান।
অগ্নি, পারব না। ইয়ানা গলা শক্ত করে বলে। আপনি পারবেন না, কিন্তু আমি তো পারব। আমি আপনাকে নিয়ে আসব। অগ্নি কপাল ভাঁজ করে ইয়ানার সরল মুখটার দিকে তাকায়। কেন এইসব ঘাটাঘাটি করছ? বউ হয়েছি তাই। বউ হয়েই থাকো। আগুনে ছপ দিতে যেও না ইয়ানা। একটু দিতে চাই। যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে একদিন আপনি ফিরবেন সব কিছু থেকে। আর আমি আপনাকে ফিরাব। পারবে না। শুধু শুধু নিজের বিপদ কেন ডেকে আনছ? অনেকটাই তো পেরেছি। ঠিক ততটুকু পেরেছ যা আমি পারতে দিয়েছি। অতিরিক্ত কিছু করো না ইয়ানা। আমার রাগের নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তোমাকে আঘাত করতে ও আমি দুইবার ভাবব না। যুদ্ধ করা থেকে নিরত থাকো। ইয়ানা, যুদ্ধ শত্রুপক্ষের সাথে করা হয়। নিজের সবচেয়ে কাছের ব্যক্তিটার সাথে যুদ্ধ কিভাবে করব বলুন? অগ্নি তীর্যক চোখে ইয়ানার দিকে তাকায়। এরপর ধীর পায়ে এগিয়ে যায় তার কাছে। ইয়ানার সাথে ঘনিষ্ঠ হয়ে পুরো মুখে দৃষ্টি রেখে বলে, কি ঘুরছে তোমার মাথায়? কি করতে চাইছ তুমি? আপাতত আপনার টর্চার সেল দেখতে চাই। অগ্নি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে শক্ত করে ইয়ানার বাহু চেপে ধরে। চোখগুলো লাল হয়ে উঠছে ধীরে ধীরে। ইয়ানা নিজের বাহুর ব্যথায় নিজেকে শক্ত করে রাখে। কিন্তু মুখে ব্যথার কোনো রিয়াকশন নেই। তবে মনের ভিতরে প্রতিজ্ঞা করে লুকিয়ে হলেও আমি সেই নিষিদ্ধ জায়গায় পা রাখব। আপনাকে সামলাতে গেলে আগে আপনার সম্পর্কে সব জানতে হবে অগ্নি চৌধুরী। আর আমি সব উন্মুক্ত করব। এত জেদ কেন তোমার? তোমাকে সবার আড়ালে রাখি বলে আজও অক্ষত হয়ে আছো। তোমার উপর যতটা বিপদ আসে প্রত্যেক বিপদের সম্মুখীন আমি হয়। শরীরে যতটা ক্ষত আছে সব থেকে বড় ক্ষত হচ্ছে তোমার ঘৃণা ভরা চাহনি ইয়ানা। যদি আমি আগের অগ্নি হতাম তাহলে সেই চাহনির কারণে তোমার ঠাঁই হতো মাটির নিচে। মেরে ফেলে দিতাম একদম। আমার সামান্য গলা উঁচু করে কেউ কথা বলতে পারে না। তার বুক ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। সেখানে তোমার প্রতিটা জেদ, প্রতিটা প্রশ্ন, তোমার প্রতিটা শব্দ চায়ন ঘৃণা আমি কোমলতা হিসেবে গ্রহণ করি। একবার বাহিরে পা রাখো আমাকে ছাড়া 2 সেকেন্ড ও টিকবে না। অগ্নির হাতের স্পর্শের গভীরতা এতটাই প্রখর ছিল যে ব্যথায় ইয়ানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ভাঙ্গা গলায় বলে, সেজন্য ওই তো বের হচ্ছি না। আপনার পাশেই থাকছি বারবার। এতটা বিরোধ আর যুদ্ধ কিন্তু আপনার কারণেই। আমার জীবনে আগে কিন্তু এইসব ছিল না। ছিল না কোনো রকম জীবন, মৃত্যুর লড়াই। ইয়ানা কথাটা বলে ধাক্কা দিয়ে অগ্নিকে সরাতে গিয়ে নিজেই টাল সামলাতে না পেরে পা পিছলে সুইমিং পুলের ভিতরে পড়ে যেতে নেয়। ইয়ানা প্রায় হেলে পড়ে সেদিকে। কিন্তু অগ্নি শক্ত করে হাত চেপে ধরে। অগ্নির মুখে বাঁকা হাসি। ইয়ানা ভয়ে বলে, ছাড়বেন না প্লিজ। আমি পানিতে সাঁতার পারি না। অগ্নি, পানি বেশি নয়। তোমার গলা বা তার উপরে হবে। সাঁতার না পারলেও সমস্যা নেই। ইয়ানা মাথা দুদিকে নাড়িয়ে বলে, প্লিজ এমন শত্রুতা করবেন না। রাতে পানিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যাবে। আমাকে। ইয়ানা আর বলতে পারেনি। অগ্নি হাত ছেড়ে দেয়। ইয়ানা গিয়ে সোজা পানিতে পড়ে। সামান্য পানি খেয়ে হাঁপাতে হাঁপাতে কেসে উঠে। পানি খাওয়াতে চোখ লাল হয়ে গিয়েছে। সব চুল মুখে এসে আছড়ে পড়ে। ইয়ানা সোজা হয়ে দাঁড়ায়। এরপর অগ্নির দিকে রাগী দৃষ্টিতে তাকায়। অগ্নি হাঁটু ভেঙে পুলের পাশে বসে বলে, এই মুহূর্তে তোমার মাথা ঠান্ডা করা প্রয়োজন ছিল। যেসব পাগলামি করছিলে সেসব সমাপ্তির প্রয়োজন। অগ্নি আরও বলতে যাবে তার আগেই ইয়ানা পা ধরে হেঁচকা টানে তাকে পুলের ভিতরে ফেলে দেয়। হঠাৎ এমন হওয়াতে অগ্নি নিজেকে ধরে রাখতে পারেনি। ইয়ানার সামান্য হেঁচকা টানে পিছলে পড়ে যায়। পড়ে গিয়ে একদম ইয়ানার সামনে এসে দাঁড়ায়। ইয়ানা অগ্নির দিকে পানি দিয়ে বলে, প্রতিশোধ। আপনার ও মাথা ঠান্ডার প্রয়োজন ছিল। রেগে গিয়েছিলেন প্রচুর আমার কথা শুনে। ইয়ানা একটা মিষ্টি হাসি উপহার দিয়ে পানি থেকে উঠে যেতে নিবে কিন্তু অগ্নির বাহুতে আবদ্ধ হয়ে পড়ে। ইয়ানার শার্ট ভেদ কোমর চেপে ধরে হেঁচকা টানে নিজের বুকের কাছে নিয়ে আসে। ইয়ানা ভরকে গিয়ে অগ্নির দিকে তাকায়। অগ্নি নেশালো চোখে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানা ছটফটিয়ে উঠে বলে, এইভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। ঠান্ডা লাগছে চৌধুরী। নেশা লেগে গিয়েছে যান। আমার উপর প্রতিশোধ নেওয়ার আগে মাথায় রাখা উচিত ছিল। অগ্নির কথায় ইয়ানা ভয়ে শরীরে উড়োনাটা ভালোভাবে জড়িয়ে নেয়। কিন্তু ভেজা উড়োনা সেরকম সফল হয়নি।
অগ্নি ঠোঁট কামড়ে হেসে ইয়ানার শরীর থেকে উড়োনাটা পানিতে ভাসিয়ে দেয়। ইয়ানা লজ্জায় কেঁপে উঠে। কি করে বাঁচবে এখন? ইয়ানা ঠোঁট ভিজিয়ে বলে, গার্ডরা দেখবে। ছাড়ুন আমাকে। অগ্নি ইয়ানার কানের কাছে নাক ঘেঁষতে ঘেঁষতে হিসিয়ে বলে, এইটা আমার পার্সোনাল এরিয়া। এখানে কোনো গার্ডদের নজর নেই। তাদের সাহস ও নেই এক পলক তাকানোর। জানে একবার তাকালে দ্বিতীয়বার পৃথিবীটাই দেখতে পাবে না। ইয়ানা, ছাড়ুন। অগ্নি, উফ, ডিস্টার্ব কেন করছ? ইয়ানা মুচড়ামুচুরি শুরু করে। নেকড়ে। ইয়ানার ছটফট করার কারণে অগ্নি ভাসমান উড়োনাটা খুঁজে এনে ইয়ানার হাত বেঁধে দেয় শক্তভাবে। ইয়ানা অপলক আর অসহায় চোখে তাকায় পুরুষটার দিকে। অগ্নি ইয়ানার ঠোঁট দুইটা আঁকড়ে ধরে। একদম নরম আর স্বাভাবিকভাবে। ধীরে ধীরে রূপ নেয় উন্মাদনার। দন্তের ঘর্ষণে ইয়ানা চোখ বন্ধ করে ফেলে। অগ্নি ধীরে ধীরে ইয়ানার গলায় নেমে আসে। অগ্নির পাগলামো প্রতিবারের মতোই সে হাঁপিয়ে উঠে। মীরা সকালের মিষ্টি বাতাসে গুন গুন করে গান বলছে। সে এখনও কানাডায় যায়নি। মুল্ক শিখা চৌধুরী যেতে দেয়নি। অরিত শাওয়ার শেষ করে মীরাকে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। এই মেয়ের মনে এত ফুর্তি কোথা থেকে আসে আল্লাহ ভালো জানে। মীরা অগ্নিকে দেখে কিছুক্ষণ তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। এরপর কানের মধ্যে মোবাইল নিয়ে মিথ্যে ফোনের নাটক করে রুমে আসতে আসতে বলে, আরে জাওয়াদ ভাইয়া কেমন আছেন? জাওয়াদ নামটা অরিদের কানে প্রবেশ করতেই অরিদ সেদিকে তাকায়। মীরা খিলখিল করে হাসার অভিনয় করে বলে, উফ জাওয়াদ ভাই, আপনাকে সাদা শার্টে কি সুন্দর লাগছিল বলে বুঝাতে পারব না। যে কোনো মেয়েই ক্রাশ খেত। কি যে বলেন না ভাইয়া, আমি আপনার থেকে বেশি সুন্দর না। আমার দেখা সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ আপনি। মীরা বাঁকা চোখ এক পলক অরিদের দিকে তাকায়। অরিদকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সামান্য হাসে। এরপর ধপাস করে ডিভানে বসে বলে, জাওয়াদ ভাইয়া, আপনি কি ব্যবহার করেন? এত সুন্দর কেন আপনি? পুরাই হট। আপনাকে দেখলে চকলেট চকলেট ফিল আসে। আমি। মীরা কথা শেষ হওয়ার আগেই মীরা ছটফটিয়ে উঠে। তার হাতের মোবাইলটা এখন অরিদের হাতে। অরিদ মোবাইলের দিকে না তাকিয়ে সজোরে মেঝেতে ফেলে দেয়। মোবাইলটা ডিভানের সাথে ধাক্কা খেয়ে দেয়ালে ধাক্কা খায়। চোখের সামনে শখের মোবাইলটার এই দশা দেখে মীরা প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা। অরিদের দিকে মীরা তাকায়। অরিদ চোখ মুখ শক্ত করে মীরাকে কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মীরা কিছুই বুঝল না। আরে খ্যাপা বাঘ, একবার তো মোবাইলের স্ক্রিনে তাকাতে পারতি। তাহলে অন্তত বুঝতি আমি নাটক করছিলাম। শালা বান্দর, আমার মোবাইলটা ভেঙে দিয়ে গেল। মীরা মোবাইলের প্রতিটি অংশ সংগ্রহ করে। মোবাইলটার এই দশা দেখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আমি যদি আপনার মোবাইলের 12টা না বাজাচ্ছি তাহলে আমার নামও মীরা নয়। চলবে?